রাজনীতিবিদ তারা দাবি করছেন যে গণ অভ্যুত্থান তাদের ছেলেরা শহীদ হয়েছেন। পক্ষান্তরে দেখা যায় কোনো এই গণ অভ্যুত্থানে কোনো রাজনীতিবিদ তাদের ছেলে-মেয়ে কেউই এখানে শহীদ হয়নি এবং আহত হয়নি। তাদের যে সন্তানরা রয়েছে তারা বিদেশে পড়াশোনা করছেন, তাদের ফ্যামিলি সহ তারা বিদেশে দিন যাপন করছেন। কিন্তু সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের এবং সাধারণ যারা রয়েছেন পথচারী তারাই কিন্তু গুলি খেয়ে এখানে মারা গিয়েছেন। কিন্তু রাজনীতিবিদরা এটারে এখানে পুঁজি করে, যেটা ১৯৭১ সালে গণহত্যা হয়েছে সেটাকে পুঁজি করে যে রাজনীতি এবং অভ্যুত্থানকে পুঁজি করে এটি একটি ব্যবসায়ী বলা যায়। তাদেরকে সাধারণ মানুষ জীবন দিবে কিন্তু তারা আরাম-আয়েশ করবেন এবং তাদের যে ফ্যামিলি তারা কিন্তু বিদেশে থাকবেন। এখন এই বিদেশে থাকেন অনেকে বৈধ এবং অবৈধভাবে যে টাকাগুলো অনেকে এখান থেকে সেটা পাঠিয়ে দেন এবং যখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় তারা এখান থেকে পালিয়ে সেখানে চলে যান। তাদের জীবনটাকে এখানে যে তারা যখন ৫ বছর ক্ষমতায় থাকবেন, যদি কেউ এমপি হন অথবা তার দলীয় বড় কোনো পোস্টে থাকেন সে কিন্তু এখান থেকে বেনিফিশিয়ারি হবেন। পরবর্তীতে যখন আবার রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হবেন তখন কিন্তু তিনি বিদেশে চলে যাবেন এবং সেখানে গিয়েও তারা আরাম-আয়েশে এখান থেকে যে বৈধ অবৈধভাবে টাকাটা নেবেন সেটা দিয়ে আরাম-আয়েশে জীবন কাটাবেন। আর ওখান থেকে এখানে যে আমাদের পাগলা যে কর্মী থাকে বা পাগলা যে আমাদের জনগণ, মানে বাংলাদেশের জনগণ হচ্ছে পাগলা, তাদেরকে উস্কানি দেবেন এবং তারা আবার সেই ঝাঁপিয়ে পড়বেন বিরোধী সরকারের বিপক্ষে অথবা বিরোধী দল যারা থাকবে তাদের বিপক্ষে এবং তারা রক্ত দেবেন, তারা জীবন দেবেন, শহীদ হবেন, জেল খাটবেন, তাদের ফ্যামিলি সাফার করবে। তারা এই যে জেলখানায় থাকা অবস্থায় তাদের কিন্তু কেউ খোঁজখবর নেবে না। হয়তো ২-১ জনের ভাগ্যে সেটা হতেও পারে, নাও হতে পারে। এখন এই যে রাজনীতিবিদরা এই যে সাধারণ মানুষকে জিম্মি করে বা জনগণকে ব্যবহার করে তারা রাজনীতিটা করেন, কিন্তু তাদের যে সন্তানেরা তারা কেউই কিন্তু এখানে এই বাংলাদেশের কোনো স্কুল, হয়তো স্কুলের গণ্ডি কেউ পেরোয় তারপরে বিদেশে উচ্চশিক্ষার জন্য তারা চলে যায়। এরপরে আরেকটি কাজ হয় সেটা হচ্ছে এই জনগণ তাদের পিছনে দৌড়ায় এবং পরবর্তীতে তিনি যখন আবার বয়োজ্যেষ্ঠ হয়ে যান তার ছেলে বিদেশে থেকে কিছুটা হলেও ওখানে আরাম-আয়েশে দিন কাটানোর পরে যখন রাজনৈতিক প্রেক্ষাপটটা আবার ভালো হয় সে কিন্তু তার সন্তান এসে নমিনেশনের জন্য দাঁড়িয়ে যায়। পিছা অমুক নেতার ছেলে, তাকে নমিনেশন দিতে হবে এবং তার একটি সমর্থক রয়েছে। এই যে বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং পরিবারতান্ত্রিক রাজনীতি এটা চলে আসছে দীর্ঘকাল পর্যন্ত এবং এখনো চলমান রয়েছেন, কিন্তু জনগণ যেখানেই আছেন সেখানেই থাকবেন। কিন্তু এই বাংলাদেশের এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা হলেও ভিন্ন। মানুষ এখন এই সোশ্যাল মিডিয়া হোক বা আধুনিক হোক, ডিজিটালায়ন হোক, এর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারছেন যে সাধারণত যারা রাজনীতি করেন তারা কিন্তু জনগণকে এভাবে ব্যবহার করেন এবং জনগণের যে সফট কর্নার থাকেন তাদেরকে সেই জায়গাটায় ব্যবহার করে এবং তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য থাকে অনেকেই ভাবেন যে দেশপ্রেম তাদের উদ্দেশ্য। আসলে এটা বলা বাহুল্য, কারণ বাংলাদেশ থেকে যারা রাজনীতি করেছেন 90% থেকে 80% মানুষ কিন্তু টাকা বিদেশে নিয়ে গেছেন। এখন কাদেরকে আমরা দেশপ্রেমিক বলবো আর কারা এই দেশকে ভালোবাসেন বা কারা এই দেশের জন্য রাজনীতি করেন সেটা বলা খুব মুশকিল। তারপরও ভালো মন্দ মিলিয়ে বাংলাদেশ এখন বাংলাদেশের রাজনীতিতে এটি আবার একটি নূতন পিআর পদ্ধতি নিয়ে জামাতে ইসলামী এবং অন্যান্য কিছু ইসলামিক দল তারা পিআর পদ্ধতি চাচ্ছেন এবং এনসিপি সহ কেউ কেউ আবার লোয়ার আপার হাউসে তারা গণভোট চাচ্ছেন। এই যে একটি অবস্থা, এই অবস্থা থেকে বেরোতে হলে এবং মাঠ পর্যায়ে বিএনপির যে রাজনৈতিক কালচার, বিএনপির যে রাজনৈতিক অবস্থা সেটাও একটি নাজুক অবস্থানে রয়েছেন এবং কর্মীরাও এখন সাহস করছেন না বা কর্মীরাও সাহস পাচ্ছেন না যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কোথায় যাবেন, যে তারা ৫ই আগস্টের পর যে কাজগুলো করেছেন সেখানে তাদের কতটুকু আসলে ভোট বেড়েছে না কমেছে সেটা কিন্তু এখন হিসাব নিকাশ ডাকসু নির্বাচনকে ঘিরে মানুষের কিন্তু একটি বিশ্লেষণ রয়েছেন যে এই ডাকসুতে তারা যেভাবে হেরেছেন তাতে করে তৃণমূল পর্যায়ে অর্থাৎ মাঠ বা প্রান্তিক পর্যায়ে তাদের ভোট কতটুকু আসলে কমেছে না বেড়েছে সেটা নিয়েও কিন্তু জল্পনা কল্পনা। ৫ই আগস্টের পর তারা কর্মী সমর্থক হয়তো বাড়াতে পারেনি, তাদের কর্মী সমর্থক বাড়েনি বরং আরও কমেছে এবং যারা কর্মী সমর্থক বেড়েছে সেটা হলো সুবিধাভোগী, অর্থাৎ ওই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করা, বিএনপির আমলে আবার পোল্টি নিয়ে বিএনপি করে, এই ধরনের কর্মী হয়তো তাদের বেড়েছে এবং এরা দুই দিকেই থাকে। যখন যেদিকে সুবিধা হয় তারা সেই রাজনীতিটা করেন। যেমন বাংলাদেশের জাতীয় পার্টি এটার মধ্যে একটি বিদ্যমান, তারা
প্রথমত অবজারভেশন করেন যে কোন দল ক্ষমতায় সামনে আসবেন, তাদের সাথে একটি নেগোসিয়েশন করে তারা কিন্তু রাজনীতিটা করেন। তারা আসলে কোনো মাঠ পর্যায়ে কোনো রাজনীতি নেই, তাদের কোনো বড় কোনো কর্মসূচি নেই, তাদের কোনো ছাত্র যে রাজনীতি সেটাও বা তাদের ছাত্র সংগঠনও ওরকম জোরদার কিছু নাই। কিন্তু রংপুর বিভাগীয় যে তাদের রাজনীতি, তারা অপেক্ষায় থাকেন নির্বাচন কখন আসবেন এবং নির্বাচনে কোন দল কোন দিকে পাল্লা ভারী সেদিকে তারা যাবেন। এখন কথা হলো যে এই যে রাজনীতিবিদরা যে বাংলাদেশের মানুষকে যে সাধারণ মানুষকে ব্যবহার করে যে আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, এই যে কথাটা, এটা কিন্তু আসলে তাদের সাথে যায় না। কারণ তাদের সন্তানেরা রক্ত দেননি, বরঞ্চ এখানে সাধারণ মানুষকে ব্যবহার করে তারা সেই রাজনীতিটা করেন এবং দিন শেষে তারা সেই ফায়দাটা লুটেন এবং দিন শেষে তারাই বেনিফিশিয়ারি হবেন। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন বর্তমানে। আমরা যেদিকে আওয়ামী লীগের কিছু কর্মীরা একটি মোবাইল দিয়ে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের একটি ভিডিও, 2টা জয় বাংলা স্লোগান দিচ্ছেন আর দৌড়াচ্ছেন, অথচ তাদের যে নেতা তারা কিন্তু সবাই পালিয়ে রয়েছেন ভারত, বেলজিয়াম, কেউ লন্ডনেই এখন বেশি, সবাই এখন লন্ডনে একটি আওয়ামী লীগের আখড়া হয়ে উঠছে। সেখান থেকে তাদেরকে এখানে উস্কানি দেন, তারা রাস্তায় নামেন, দিন শেষে তারা গ্রেপ্তার হন, তারা জেলে যান। তারা সেখানে কিন্তু তাদের ফ্যামিলি সহ কিন্তু এখান থেকে নিরাপদ আশ্রয়ে আগে থেকেই তারা সেখানে ফ্ল্যাট বাড়ি কিনে রেখেছেন এবং সেখানেই তারা আছেন এবং সেখানে তাদের যে আরামায়েশের জীবনযাপন সেটা করছেন। এখানে শুধু কর্মীরা কিছুদিন পর পর একটু মাঠে নামছেন, তাদেরকে জানান দিচ্ছেন যে আমরা আছি, এবং লন্ডনে বসে তারা সেটা করছেন। যেটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডনে ছিলেন, এখানে তাদের নেতাকর্মী এবং বেগম খালেদা যে দেশে ছিলেন, তাদের যে নেতারা তারা কিন্তু দেশে ছিলেন। দুইটা প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ছিল। এখানে কিন্তু তাদের যে জেলা পর্যায়ের নেতারা এবং উপজেলা জেলা পর্যায়ের সব নেতারা কিন্তু বিদেশে পাড়ি দিয়েছেন। এখন তারা যেভাবে মাঠে নামছেন, এতে করে কি হবে? কিছুই হবে না। কিন্তু দিন শেষে যখন তারা পাবলিকের হাতে পড়বে অথবা পুলিশ তাদের গ্রেপ্তার করবে, তখন তাদের যে অবস্থা সেটা তাদের ফ্যামিলি এবং তার পরিবারই কিন্তু সাফার করবে। এখন এই রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল। গণঅভ্যুত্থানে মানুষ চেয়েছিল একটি পরিবারতান্ত্রিক না হয়ে দেশে একটি ভালো গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং সবার অংশগ্রহণ থাকুক এবং সবাই যেন রাজনীতিতে আসতে পারে, এরকম একটি সমীকরণ নিয়ে কিন্তু গণঅভ্যুত্থানটা হয়েছিল। সবাই এখানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু দিন শেষে সেই ক্ষমতার লড়াইয়ে আবার দুই বড় দল, তারা সেই মাঠের যে রাজনীতি ক্ষমতার লড়াই সেটা এবং কাদা ছোড়াছুড়ি এবং তাদের যে বাংলাদেশের রাজনৈতিক চিরাচরিত পরিচয়, কাকে ট্যাগ করা যায় এবং কাকে কতটুকু হেয় করা যায়, কার বিরুদ্ধে কতটুকু কি তথ্য আছে সেটা দিয়ে তাকে কিভাবে ঘায়েল করা যায় শত্রুপক্ষকে, সেই রাজনীতির আবারও শুরু হয়ে গেছে এবং বিএনপি এবং জামাত মুখোমুখি হয়েছে। অথচ যখন জামাত ইসলামের সাথে বিএনপির জোট ছিল তখন কিন্তু এখন যেভাবে তারা বলছেন যে তাদের রাজনৈতিক ধারাটা তারা বুঝতে না, জামাতের রাজনীতি যে কি আসলে সেটা বিএনপি বুঝতে পারতেছিল না, কিন্তু বিএনপি না বুঝিয়ে কিন্তু আবার যাচাই বাছাই ছাড়া তাদেরকে জোটে নিয়েছেন, সেখানে তাদের এমপি হয়েছেন এবং তারা দুইজন মন্ত্রীও হয়েছেন। এই যে একটি অবস্থা, এখন বিএনপির যে নেতারা রয়েছেন তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছেন এবং তারা এখন কুল কিনারা হারিয়ে ফেলছেন এবং তারা যখন যেটা মনে হচ্ছে সেটা বলে দিচ্ছেন এবং তারা যখন ইউনিভার্সিটিগুলো যখন তাদের ভরাডুবি হচ্ছে, পরাজিত হচ্ছেন, তখন কিন্তু তারা আরও খেয়ে হারিয়ে ফেলছেন। এবং এখন জামাত ইসলামী যখন বারবার জুলাই সনদের ভিত্তিতে তারা নির্বাচনটা চেয়েছিলেন এবং জুলাই সনদের ভিত্তিতে সংবিধানের যে পরিবর্তন অথবা সংবিধান নূতন করে যে লিপিবদ্ধ করার বিষয়ে যে বারবার উত্থাপন করা হয়েছে, সেটা যদি এখন পার্লামেন্ট ছাড়া নাও হয়, অথবা জুলাই সনদের যে আইনি ভিত্তি, জুলাই সনদের ভিত্তিতে তারা চাচ্ছেন, সেটাও কিন্তু বিএনপি মানে এই আন্দোলনের যেসব মূল বিষয়গুলো নিয়ে আন্দোলন বা মূল বিষয় যে আইনি ব্যাখ্যা বা আইনি যে পদক্ষেপগুলো রয়েছে, সেখান থেকে বিএনপি কখনোই পিছ পাওয়া হচ্ছে না। তারা পিয়ার পদ্ধতি, তারা বলছেন যারা জীবন দিয়ে ঠেকাবেন, পিয়ার পদ্ধতি তারা নির্বাচন করবেন না এবং জুলাই সনদ সেটা তারা পার্লামেন্টে করবেন। এই যে একটি অবস্থা, এই অবস্থার জন্য আসলে কাকে দায়ী করা যাবে? এই যে রাজনৈতিক মানুষ চেয়েছিলেন যে রাজনৈতিক কোনো সহিংসতা, রাজনৈতিক কোনো সহিংস পরিবেশ বা পেশি শক্তি এগুলো যাতে না হয়, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবেন তিনি যেন জনপ্রতিনিধি হন, এমনটাই কিন্তু মানুষ আশা করেছিলেন। কিন্তু সেখান থেকেও
কিন্তু অনেকটা এখন দূরে চলে গেছেন। সেই মানধাতার যে ১৯৭১ এর পরে যে বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতির ধারাবাহিকতা এবং সেই সংবিধানের ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতি আবার চলমান রয়েছেন এবং বারবার এই ৯০ সালে যে অভ্যুত্থান হয়েছেন, তারা কিন্তু সেখানে পিছনে সেই সংবিধানে চলে গেছেন। আবার এই ২০২৪ সালে যখন আবার গণঅভ্যুত্থান হয়েছেন, তারা সেই পিছনে যে সংবিধানের আলোকে যে বাংলাদেশের রাজনীতি, সেখানেই চলে যাচ্ছেন। বারবার কিন্তু পিছনে যাচ্ছেন। এখানে সবাই দাবি করছিলেন যে সংবিধানের আলো হোক, সেটা আরো সামনে এগিয়ে নেওয়া। কেন বারবার মানুষ পিছনের দিকে যাবে? আমরা সামনে কিভাবে এগোবো এবং এই জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটার মাধ্যমে কিভাবে সামনে একটি ভালো নির্বাচন করা যায়, সেটার পক্ষে জোর দেওয়া। কিন্তু সেখানেও আবার একদল পিছনে যাচ্ছে, একদল সেই আগের জায়গায় তারা ফিরে যাচ্ছেন। শুধু যে এই কয়েকটি কমিশন করা হয়েছে, ঐকমত্য কমিশন, সেখানে যে সময়টা ব্যবহার করা হয়েছে এবং যাদেরকে এখানে হায়ার করে আনা হয়েছে, তাদের যে পিছনে যে টাকাটা খরচ হয়েছে, সেটার কোনো আসলে মানেই ছিল না। এই কয়েক মাস পর, পুরো ১ বছর পর্যন্ত তারা সেটা করছেন, কিন্তু বারবার বৈঠক করছেন, বৈঠকের পর বৈঠক, কিন্তু কোনো কার্যকর ফলাফল এখনো আসেনি এবং সবাই ঐকমত্য কমিশনে একমত হতে পারেননি কিছু, কিছু বিষয়। সেসব বিষয় নিয়ে এখন তারা রাজপথে নামতে যাচ্ছেন জামায়াত ইসলামী এবং সেটার বিরোধিতা করছেন বিএনপি, যে তারা এখন রাজপথে নামলে যদি ২ দলে, এখন বড় ২ দল যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে, বাংলাদেশের যে আইন শৃঙ্খলার এখন যে পরিস্থিতি, সেটা আরো নাজুক অবস্থায় পড়বে। তো এখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, অথবা সরকারকে কি চাপ দেওয়ার জন্য, সরকারকে চাপ দিয়ে এখন জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটি আদায় করার জন্য ইসলামী দলগুলো কিন্তু মাঠে নামছেন এবং অন্যান্য দলও নামার পক্ষে ছিলেন এবং তারা কিছুটা তাদের সাথে মতবিরোধ রয়েছে বা তাদের সাথে কিছুটা রয়েছে। তারা চাচ্ছেন যে আপার এবং লোয়ার হাউসে যে পিয়ার পদ্ধতি, সেখানে সেটা গণভোট সেটা চাচ্ছেন এবং জামাত ইসলাম মাঠ পর্যায়ে তারা পিয়ার পদ্ধতি, এই ২ বিষয়ে কিছু মতানৈক্য রয়েছে। এইসব বিষয় নিয়ে তারা পিছু হটছেন, কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন খেলাফত মজলিস তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছেন এবং সরকারকে চাপের মাধ্যমে হয়তোবা তারা একটি ফলাফল নিয়ে আসতে চাচ্ছেন এমনটি মনে হচ্ছে এবং বিএনপি এটার বিরোধিতা করছেন। এখন ২ দল যদি মুখোমুখি হয়, সেখানে একটি সহিংস পরিবেশ সৃষ্টি হবে বা সহিংসতা হবে। সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, সেটা থেকে সরকার কিভাবে প্রোটেস্ট করবে, যেহেতু আমরা বাংলাদেশের যেকোনো কোনো কিছুর সমাধান এখন দেখছি না এবং তারা এটা হালকাভাবে বা এটা কোনোভাবেই আ ভালোভাবে বা গোয়েন্দা রিপোর্টও তারা হয়তো ভালোভাবে পাচ্ছেন না প্রধান উপদেষ্টার কার্যালয়, এবং তারা কিন্তু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না। পরবর্তীতে সেখানে একটি অ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো এইসব বিষয় নিয়ে আসলে রাজনৈতিক চরিত্র বা রাজনীতি আসলে কি, রাজনীতি আসলে কি জনগণ মানুষের কল্যাণে করে, অথবা বাংলাদেশকে ভালোবেসে ১৯৭১ এর তারা চেতনার কথা বলে সেটা লালন করেন? না তাদের নিজেদের যে অধিকার, নিজেদের যে একটি রাজনীতিতে আসার যে একটি কল্পনা বা রাজনীতিতে আসার যে উদ্দেশ্য থাকে, সেটা তারা সেই লক্ষ্যেই থাকেন। এখন জনগণকে যেভাবে ব্যবহার করে তারা রাজনীতিটা করছেন, ভবিষ্যতে সেটা আসলে আরো কোন পর্যায়ে যাবে, না হয়তোবা এখন ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষ কিছুটা হলেও সামনের দিকগুলো তারা যাচাই বাছাই করছেন এবং বহির্বিশ্বের রাজনীতিক বা ভূ-রাজনৈতিক যে অবস্থা, সেটার প্রেক্ষাপটগুলো সবাই তুলে ধরার বা সেটা রিসার্চ করার সুযোগ পাচ্ছেন এবং গুগলের মাধ্যমে হোক, যেভাবে হোক, তারা কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করে সেখানে এনালাইসিস করছেন যে বাংলাদেশের রাজনীতির আসলেই কি কালচারাল পরিবর্তন দরকার, অথবা উনি এই যে ৭২ যে সংবিধান, সেখানে ফিরে যাওয়া বা ৭২ এর সংবিধান কি চলমান থাকবে, অথবা বাংলাদেশের এখন জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার কি বহাল থাকবে, তত্ত্বাবধায়ক সরকার যেটা বাতিল করা হয়েছিল। এই নানান বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। এখন সেটা বা বিদ্যমান যে ১৬ সংশোধনী হয়েছে, সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়া হয়েছে, সেটাই বিদ্যমান থাকবে। কোন পর্যায়ে নির্বাচন হবে, অথবা সেই সময় কি একটি ছোট সরকার হবে, মানে তত্ত্বাবধায়ক সরকার হবে, না অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই থাকবে, না অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নতুন একটি সরকারের মাধ্যমে নির্বাচন করবেন। এই সব বিষয় নিয়ে তারা যে ঐকমত্য কমিশনে কিন্তু আলোচনা হয়েছে, না কোনো ফলাফল আসলে হয়নি। তো রাজনৈতিক সামনে হয়তো আরো কোনো বড় সহিংসতার দিকে যাচ্ছেন এবং সরকার এটা আসলে কতটুকু ধরে রাখতে পারবেন বা সরকার এটা কতটুকু ঠেকাতে পারবেন, সেটা নিয়ে কিন্তু এখন রাজনীতিবিদ বা রাজনীতিবিদরাও চিন্তা করছেন। সাধারণ মানুষ এখন সেটা নিয়ে ভাবছেন যে দেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেখানে আবার যদি রাজনৈতিক সহিংসতা হয়, সেখানে কিন্তু দিন শেষে কিন্তু জনগণই এটা ছাপার করবে বা জনগণই এটা যে সুফল বা কুফল দুটোটাই কিন্তু জনগণকে ভোগ করতে হবে। এখান থেকে রাজনীতিবিদদের কিভাবে বেরিয়ে আসা যায়, বা অথবা ৭২ এর যে সংবিধান,
সেই সংবিধান অনুযায়ী যদি আবার দেশের রাজনীতি হয়, সেটা সংবিধান অনুযায়ী যে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো ৩টি নির্বাচন বাদে সবগুলো নির্বাচনই যে একটি মানুষ প্রশ্ন তুলেছে। এবং বাংলাদেশে আরেকটি বিষয় হচ্ছে যে হেরে যাওয়ার প্রবণতা, বা হেরে গেলেই সেটা নিয়ে প্রশ্ন তোলা, যে হেরে গেলেই সেটা অনিয়ম হয়েছে, সেটা নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচনের ফলাফল বা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের যে প্রবণতা সেটা তো মানে সেটা তো আছেই। হেরে যাওয়ার মানসিকতা নেই, হয়তো দোষারোপের যে রাজনীতি সেটাও রয়েছে। এখন এইসব সব বিষয়ে কিন্তু একটি পরিবর্তনের আশা ছিল সবারই, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ৭২-এর সংবিধান অনুযায়ী আবার নির্বাচন করার যে পায়তারা, সেটা কিন্তু করছেন, এবং এটি করলে আবার সেই যে ৫৪ বছরের যে নির্বাচন, বা ৫৪ বছর যে বাংলাদেশ পার করেছে, সেই আগের জায়গায় আবার বাংলাদেশ যাবে, সেটাই কিন্তু এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন রাজনীতিবিদদের যে রাজনীতিটা পরিবর্তন করা প্রয়োজন, সেটা কতটুকু করতে পারবেন, সেটা নিয়ে জামায়াতে ইসলামী কিন্তু সোচ্চার রয়েছেন। তারা পিয়ার পদ্ধতি অথবা জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচন চাচ্ছেন, সেটা আসলে সরকার কতটুকু করবেন, বা সরকার এই বিষয়ে কোনো গুরুত্ব দেবেন কিনা, বা সরকার এখানে কি ভূমিকা রাখে। যেহেতু তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছেন, এবং এই গণঅভ্যুত্থান না হলে হয়তোবা তারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনও করতে পারতেন, এবং তারা সরকারে আসতেও পারতেন না। এখন তাদের ভিতরে বা বাইরে যে আলোচনা চলছে, তারাই এখন এটির একটি সুষ্ঠু সমাধান দিতে পারবেন। এখন তাদের উপরেই কিন্তু জনগণের যে ফায়সালা সেটি রয়েছে, এবং জনগণ যে রায় দেবেন সেটার উপর ভিত্তি করে তারা এই জুলাই সনদের আইনের ভিত্তি কতটুকু করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার, সেটাই এখন